সকল গুমের দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার। এবং সর্বশেষ জানাবো কালো টাকা আর মন্ত্রী এমপির স্বজনদের দাপট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সকল গুমের দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার। বিশ্বের যে কয়েকটি নিপীড়নবাদী রাষ্ট্রের সরকার ঘৃণ্য ও ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ গুমের সংস্কৃতি চালাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমার একাধিক লেখা এবং বক্তব্যে গভীর মর্মবেদনা নিয়ে জন্মস্থান বাংলাদেশকে নিয়ে বিশ্বে গুমের রাজধানী নামে অভিহিত করেছি। এক সময়ের গণতান্ত্রিক দেশটিতে গত 14 বছরের ফ্যাসিস্ট শাসনে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হওয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নিজে অবস্থা দেখতে কদিন আগে সফর করে গিয়েছেন। তিনি শীঘ্রই জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এর কাছে তার সফরের ওপর প্রতিবেদন পেশ করবেন। আমরাও তখন জানতে পারব হিন্দুত্ববাদী ভারতের এই অঘোষিত মুসলিম উপনিবেশটির ক্ষমতাসীন জালিম শাসক শ্রেণীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবার জন্য হাই কমিশনার মিশেল ব্যাচেলেট আন্তর্জাতিক সংস্থার কাছে সুপারিশ করেছেন। চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজিদুল হক সুমন, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ব্যারিস্টার আরমান এবং আরও হাজার হাজার জানা অজানা নাম বাংলাদেশের গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে মাত্র কয়েকজনকে র্যাব, সেনাবাহিনী ও পুলিশের গোপন টর্চার চেম্বারে দীর্ঘদিন আটকে রেখে শেখ হাসিনার খুনি বাহিনী মুক্তি দিলেও অধিকাংশ মানুষের আর হদিস মেলেনি। এদের প্রিয়জনেরা আজও পথ চেয়ে আছে, হয়তো কারো পিতা, কারো পুত্র, কারো স্বামী, কারো ভাই একদিন ফিরবে। গত 14 বছরে যে সকল নারী, পুরুষ এবং শিশুকে জঙ্গি সাজিয়ে বোমা মেরে র্যাব ও পুলিশ নৃশংসভাবে হত্যা করেছে, তাদের মধ্যে এক বিরাট অংশকেও প্রথমে গুম করে পরবর্তীতে জঙ্গি নাটক সাজানো হয়েছে। তথাকথিত ইসলামী জঙ্গি দমন হচ্ছে ভেবে ইসলামোফোবিক বিশ্ব হাততালি দিয়েছে। শেখ হাসিনা উৎসাহ পেয়ে হত্যা ও গুমের মাত্রা আরও বাড়িয়েছে। 2010 থেকে 2016 পর্যন্ত 2 দফায় প্রায় 5 বছরের বন্দি জীবনে 39 দিন ঢাকার বিভিন্ন থানা, ডিবি এবং র্যাব 1 এর রিমান্ডে ছিলেন। সেই সময়ে অনেক অসহায় মানুষদের সেই সব স্থানে দেখেছি যাদের সরকারি খাতায় বন্দী হিসেবে দেখানো হয় নাই। এরা সকলেই গুমের ভিকটিম। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে র্যাব 1 এর টর্চার চেম্বারে বিভিন্ন রকম যন্ত্রপাতি দেখেছি যেগুলো দিয়ে ভিকটিমের ওপর নির্যাতন চালানো হয়। এগুলোর মধ্যে হাতুড়ি, নখ উপড়ে দেওয়ার সাঁড়াশি, ছোট করাত ইত্যাদি ছিল। এছাড়া আরও আধুনিক টর্চার সামগ্রী ছিল যেগুলো দেখার সুযোগ হয় নাই। অন্ধকার খুপড়ি সেলে বসে ভিকটিমদের আর্তনাদ শুনে শিউরে উঠেছি। শেখ হাসিনা ভিন্ন মতের মানুষদের গুম করে নির্যাতন ও হত্যার জন্য সারা দেশে এমন অসংখ্য টর্চার চেম্বার বানিয়ে রেখেছেন। বাংলাদেশে অধিকাংশ গুম, নির্যাতন ও হত্যার নির্দেশ যে সরাসরি শেখ হাসিনার কাছ থেকে আসে, সেটা রিমান্ডে একাধিক পুলিশ ও র্যাব কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন। অসংখ্য খুন ও ভয়াবহ নির্যাতনের জন্য কুখ্যাত গোপালগঞ্জের ও সি সালাউদ্দিন 2010 সালের জুন মাসে পুরন ঢাকার কোতোয়ালি থানার আমাকে বলেছিল যে শেখ হাসিনা আমাকে একেবারে মেরে না ফেলে যথাসম্ভব নির্যাতন করতে তাকে নির্দেশ দিয়েছিলেন। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও আমাকে বলেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানতে চাওয়া হয়েছে আমাকে কি কি উপায়ে টর্চার করা হয়েছে। তাদের জানার বিশেষ আগ্রহ ছিল যে তীব্র গতিতে ঘোরানো যায় এমন এক নতুন ধরনের চেয়ারে আমাকে বসিয়ে নির্যাতন করা হয়েছে কিনা। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজও সকল গুম খুনের জন্য শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে দায়ী করেছেন। তারেক সিদ্দিকী শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার দেবর হওয়ার সুবাদে বিরোধী দল, ভিন্ন মত এবং কথিত ইসলামী জঙ্গিদের হত্যা, গুম ও হেফাজতে নির্যাতনের বিষয়ে শেখ হাসিনা একেবারেই পারিবারিক গণ্ডিতে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সুতরাং যেসব ব্যক্তিরা বলার চেষ্টা করেন যে শেখ হাসিনার অজ্ঞাতে এক শ্রেণীর অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেবল এই সব জুলুমের জন্য দায়ী, তারা হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ আড়াল করার জন্য মিথ্যা প্রচারণা চালান অথবা তারা একান্তই নির্বোধ। প্রকৃত সত্য হলো শেখ হাসিনা নির্দেশেই আইজিপি বেনজির আহমেদ, মেজর জেনারেল আকবর, মেজর জেনারেল জুবায়ের, পুলিশ কর্মকর্তা মনিরুল ও হারুনের দল মানবতা বিরোধী সকল প্রকার জুলুমে নেতৃত্ব দেন।
বাংলাদেশ গুম রাজ্যে পরিণত হয়েছে এই কথাটি আজ থেকে 10 বছর আগে আমি আমার দেশ পত্রিকাতেই দেখেছিলাম। বিএনপির তরুণ জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর গুম নিয়ে লেখা মন্তব্য প্রতিবেদনের শিরোনাম ছিল গুম রাজ্যে প্রত্যাবর্তন। ছাপা হয়েছিল 9 মে 2012। সেই লেখার একটি অংশ উদ্ধৃত করছি। দেশ ও জাতির শত্রুরা কেমন করে ঢাকার রাজপথ থেকে ইলিয়াসকে উঠিয়ে নিয়ে গেছে জানি না। ও এখন কোথায় কি অবস্থায় আছে তাও সম্ভবত স্বয়ং প্রধানমন্ত্রী এবং বিশেষ বাহিনীতে তার বিশ্বস্ত গুটি কয়েক ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। ইলিয়াসের মা, স্ত্রী, পুত্র, কন্যা সহ আপনজন এবং আমাদের মতো শুভানুধ্যায়ীরা আজও তার পথ চেয়ে আছে। 10 বছর পার হয়ে গেলেও সেই পথ চাওয়া আজও শেষ হয় নাই। বাংলাদেশের জনগণের সমস্যা হলো তারা সবকিছু বড় দেরিতে বোঝে। চৌধুরী আলম এবং ইলিয়াস আলীরা যখন গুম হয়েছিল তখনই যদি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে পথে নামতো তাহলে পরবর্তীতে হাজার হাজার মানুষ গুম এবং বিচার বহির্ভূত হত্যার ভিকটিম হতো না। আমাদের দেশ পত্রিকার সংবাদে, সম্পাদকীয়তে এবং মন্তব্য প্রতিবেদনে জনগণকে জাগানোর চেষ্টার ত্রুটি করে নাই। গুম, জঙ্গিবাদের নাটক, ফ্যাসিবাদ এবং ভারতীয় আগ্রাসনের কথা বলেছি দীর্ঘ 10 বছর কিংবা তারও আগে থেকে। কণ্ঠরোধের অভিপ্রায়ে ফ্যাসিস্ট সরকার ও হিন্দুত্ববাদের দালাল গোষ্ঠী সর্বশক্তি নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। জেলে গেছি, নির্যাতিত হয়েছি, পত্রিকা বন্ধ হয়েছে, আমার দেশের শত শত সহকর্মী বেকার হয়েছে, প্রাণঘাতী হামলা হয়েছে, শেষ পর্যন্ত দেশ ছাড়তেও বাধ্য হয়েছি। কিন্তু আমরা জালিমের কাছে নতি স্বীকার করি নাই। মনে হচ্ছে এতদিনে বাংলাদেশের মানুষের ঘুম ভেঙেছে। তারা এখন ফ্যাসিবাদ, গুম আর পরাধীনতা নিয়ে কথা বলছে। শত্রু যখন চিহ্নিত হয়েছে তবে আর দেরি কেন? এবার অন্তত পথে নামুন। বলুন ফ্যাসিবাদের পতন না ঘটিয়ে আর ঘরে ফিরব না। গুমের শিকার প্রতিটি পরিবারের কাছে আমাদের প্রতিজ্ঞা, ফ্যাসিস্ট হাসিনা ও তার খুনি বাহিনীর বিচারের জন্য আমৃত্যুর লড়াই আমাদের। কালো টাকা আর মন্ত্রী এমপির স্বজনদের দাপট। নির্বাচন কমিশন আর আওয়ামী লীগ যাই বলুক না কেন, মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ আছে আর টাকার খেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোটিপতি প্রার্থীরা টাকা দিয়ে ফলাফল নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছেন, আর বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা স্থানীয়ভাবে জনপ্রিয় হওয়ার তারাও চাইছেন ভোটের ফল ঘরে তুলতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, নির্বাচনগুলোর মতোই এই নির্বাচন টাকা আর পেশি শক্তির মহড়ায় পরিণত হয়েছে। তৃণমূলের ক্ষমতা আরও কুক্ষিগত করতেই মন্ত্রী এমপিরা দলের নির্দেশ অমান্য করে তাদের স্বজনদের প্রার্থী করেছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মঙ্গলবার দাবি করেছেন, এমপিদের নিবৃত্ত করা হয়েছে, প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনের দিন কেউ যেন ভোট কেন্দ্রে অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন অনিয়ম না হয় সে বিষয়ে নির্দেশনা রয়েছে। টিআইবি বলছে, উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে 94 জন কোটিপতি, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ। পঞ্চম উপজেলা নির্বাচনে এই সংখ্যা ছিল 37। এবার ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 17 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 6 জন কোটিপতি। অস্থাবর সম্পদের তালিকার শীর্ষে আছেন গোপালগঞ্জ সদরের কামরুজ্জামান ভূঁইয়া। তার মোট অস্থাবর সম্পদ 25.24 কোটি টাকার। তালিকায় এরপর রয়েছেন কাউনিয়া উপজেলার আনোয়ারুল ইসলাম, তার অস্থাবর সম্পদ 20.30 কোটি টাকার এবং সুবর্ণচরের আতাহার ইশরাক শাবাব চৌধুরীর অস্থাবর সম্পদ 18.85 কোটি টাকার। কালো টাকা আর মন্ত্রী এমপিদের দাপট। বগুড়ার সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী। একক জন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং এমপি শাহদারা মান্নানের ভাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। আরেকজন উপজেলা আওয়ামী লীগের শহর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, জাকির হোসেন অভিযোগ করেন, মিনহাদুজ্জামানের লোকজন প্রতিটি সেন্টার এলাকায় গিয়ে হুমকি দিচ্ছে, বলছে আমাকে ভোট দিলে ঠ্যাং ভেঙে দেবে, আর বলছে তাদের ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, তারা একটি ভোট পেলেও উপজেলা চেয়ারম্যান হবে। আমাদের বেশ কয়েকটি নির্বাচনী অফিস 3 দিন আগে পুড়িয়ে দিয়েছে। তার বোন এমপি হওয়ায় সে নানা ধরনের প্রভাব বিস্তার করছে। এখন টাকা ছড়াচ্ছে, প্রত্যেক কর্মীকে 5 থেকে 7 হাজার টাকা করে দিচ্ছে।
আরও খবর পেয়েছি তারা নির্বাচন ম্যানেজ করতেও টাকা নিয়ে নেমেছে। আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে ডিসি ইউএনও সব জায়গায় অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না বলেন তিনি। তার কথা, আশঙ্কা করছি তারা জোর খাটিয়ে ভোট কেটে নেবে। অনেকগুলো সেন্টারে তারা ভোট কাটার পরিকল্পনা করেছে বলে আমি খবর পেয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।